থাইল্যান্ডের 5 প্রদেশে 11 দফা বোমা বিস্ফোরণ, নিহত 4, সন্দেহভাজন একজন আটক। আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নেই দাবি পুলিশের। এবার মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বললেন ট্রাম্প। তার প্রচারণায় দলীয় অর্থায়ন বন্ধে 70 রিপাবলিকান সদস্যের চিঠি। ক্রিমিয়া নিয়ে আবারও রুশ ইউক্রেন উত্তেজনা, সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পোরোশেঙ্কোর। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং সিরিয়ায় আইএস দমনে রুশ তুর্কি যৌথ উদ্যোগের প্রশংসা যুক্তরাষ্ট্রের। সাম্প্রতিক ক্লোরিন গ্যাস হামলার বিষয়ে তদন্ত শুরু জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। থাইল্যান্ডের 5টি প্রদেশে 11টি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 4 জন। বৃহস্পতি ও শুক্রবারে এই সিরিজ বোমা হামলায় আহত হয়েছেন 30 জনেরও বেশি। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। কারো পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। এই ঘটনায় কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বোমা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। অভিজাত এই রেস্টুরেন্টের লনে 5 মিটার দূরত্বের ছোট গাছের পাত্রে পেতে রাখা ছিল 2টি বোমা। বৃহস্পতিবার আধা ঘন্টার ব্যবধানে ঘটানো হয় বিস্ফোরণ। হামলার পর থাইল্যান্ডের পর্যটন এলাকা হিসেবে পরিচিত হুয়া হিন শহরের এই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবারও চলতে থাকে বোমা হামলার ধারাবাহিকতা। হুয়া হিন শহরেরই ক্লক টাওয়ার ও সুরাট থানি প্রদেশে ঘটে আরও 2টি বোমার বিস্ফোরণ। এখানে শেষ নয়, বৃহস্পতিবারই দক্ষিণাঞ্চল ত্রাং প্রদেশে ঘটে আরও একটি বোমার বিস্ফোরণ। এছাড়া সমুদ্র তীরবর্তী জনপ্রিয় অবকাশ কেন্দ্র ফুকেট দ্বীপের পাতঙ্গেও বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দুদিনের এই সিরিজ বোমা হামলায় বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজন হতাহত হন। থাই রানী সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার চলছে সরকারি ছুটি। সপ্তাহব্যাপী উৎসবের প্রাক্কালে এমন বোমা বিস্ফোরণের ঘটনায় থাইল্যান্ড জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে উগ্রপন্থীদের তৎপরতার কারণে রাজনৈতিক অস্থিরতা থাকলেও পর্যটকদের অবকাশ যাপন কেন্দ্রে হামলা ঘটনা বিরল। তবে এসব ঘটনায় সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধারণা করছি এই সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে অন্য কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র ছিল না। অপরাধীকে শনাক্ত ও হামলার উদ্দেশ্য কি ছিল তা জানতে সার্বক্ষণিক তৎপরতা চলছে। গেল সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে জয়ী হয়ে নতুন সংবিধান প্রণয়নের পথে এগিয়ে যায় থাই জান্তা সরকার। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। তবে এর সঙ্গে সাম্প্রতিক সিরিজ বোমা হামলার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। হিলারির পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রচারণায় অর্থায়ন বন্ধ করতে বৃহস্পতিবার দলীয় প্রধানকে চিঠি দিয়েছেন 70 রিপাবলিকান সদস্য। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ সহ অন্যায্য অভ্যন্তরীণ শিল্পকে বাধাগ্রস্ত করে এমন সব চুক্তি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। বৃহস্পতিবার মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানের ওয়ারেনে শিল্প কারখানা পরিদর্শনে যান হিলারি। এ সময় সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি উৎপাদন সংশ্লিষ্ট নানা খোঁজ খবর নেন তিনি। পরে এক সমাবেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন হিলারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সব অন্যায্য ও ব্যবসা প্রতিবন্ধক চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দেন সাবেক ফার্স্ট লেডি। এটা সত্য যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের মতো কিছু চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন সহ কয়েকটি দেশের সঙ্গে আমরা ন্যায্য চুক্তি করতে পারিনি। যেসব চুক্তির কারণে আমাদের কর্মসংস্থানের সংকট তৈরি হচ্ছে তা থেকে বেরিয়ে আসবো আমরা। বুশ প্রশাসনের সময় আমাদের অভ্যন্তরীণ শিল্পের বিকাশ খুবই ধীরগতির ছিল, যার প্রভাব এখনো রয়ে গেছে।
এদিকে হিলারির পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার মায়ামিতে প্রচারণায় গিয়ে ট্রাম্প বলেন, ওবামা ও হিলারি আইএসের নৃশংস কর্মকাণ্ডকে উস্কে দিয়েছেন। হিলারি যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তের কথা চিন্তা না করে আগে বেশ কয়েকবার সিনেটের কর বাড়ানোর পক্ষে সমর্থন দিয়েছেন উল্লেখ করে ভবিষ্যতেও কর বাড়াবেন বলে এই সময় মন্তব্য করেন ট্রাম্প। সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইএসকে আরো উস্কে দিচ্ছে। আমি বারাক ওবামা ও হিলারিকে আইএসের প্রতিষ্ঠাতা বলি। তাদের পৃষ্ঠপোষকতায় আইএস সৃষ্টি হয়েছে। আইএসের কর্মকাণ্ড প্রসারে হিলারি যেভাবে সাহায্য করেছেন, আইএস তাকে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিতেই পারে। এদিন অরল্যান্ডোতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝেও প্রচারণা সমাবেশ করেন ট্রাম্প। এ সময় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই রিপাবলিকান ধনকুবের বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে খ্রিস্টানদের সেবা করতে চান তিনি। দলের বেশ কিছু নেতা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে অযোগ্য ঘোষণার পর এবার তার প্রচারণায় অর্থ বরাদ্দ বন্ধ করতে দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন রিপাবলিকান দলের 70 জন সদস্য। তাদের মধ্যে সাবেক কংগ্রেস সদস্যও রয়েছেন। ট্রাম্পের অদক্ষতা ও বিভেদমূলক নীতি নভেম্বরের নির্বাচনে দলকে ভরাডুবিতে ফেলবে বলেও উল্লেখ করেন তারা। মাঠ পর্যায়েও ক্রমেই জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প। সবশেষ রিয়েল ক্লিয়ার পলিটিক্সের চালানো জরিপ অনুযায়ী সব বয়সী ভোটারের মাঝে গড়ে 48% সমর্থন নিয়ে রিপাবলিকান এ প্রার্থীর তুলনায় 7.5% ব্যবধানে এগিয়ে রয়েছেন হিলারি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ক্রিমিয়া নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করার অভিযোগের প্রেক্ষিতে এই উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো পূর্ব ইউক্রেনে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাশিয়াও ইউক্রেন সীমান্তের কাছে যুদ্ধ সরঞ্জাম সহ সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে কিয়েভ। এ অবস্থায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্রিমিয়ায় ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি ভিডিও বৃহস্পতিবার প্রকাশ করে রুশ কর্তৃপক্ষ। এর আগে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 রুশ গোয়েন্দা ও সেনা সদস্য নিহত হয় বলে জানানো হয়। ওই সময় আটক ইউক্রেনীয় এক সেনা ক্রিমিয়ায় হামলার পরিকল্পনার কথা স্বীকার করে বলে সংবাদ প্রচার করে রুশ গণমাধ্যম। এরই ধারাবাহিকতায় ক্রিমিয়ায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে সেখানে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ আনেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের বর্তমান সরকার আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায় না, বরং তারা ক্রিমিয়ায় অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়। তবে ইউক্রেন এই অভিযোগ অস্বীকারের পাশাপাশি ক্রিমিয়া সীমান্তের কাছে পূর্ব ইউক্রেনের দোনবাসে সেনাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো। আমাদের সেনারা ক্রিমিয়া সীমান্তে সতর্কতার সঙ্গে নজর রাখছে। তারা যুদ্ধের জন্যও প্রস্তুত আছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে রাশিয়ার ভিত্তিহীন কথাবার্তায় আমরা উদ্বিগ্ন। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার কাছে তাদের অভিযোগের বিষয়ে প্রমাণ চাওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিমিয়া ইউক্রেন সীমান্তে প্রায় 40,000 রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি কিয়েভের। মস্কো কিয়েভ নতুন এই উত্তেজনার মধ্যে ওয়াশিংটন দুপক্ষকে যে কোনো ধরনের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তবে বরাবরের মতো কিয়েভের পক্ষে অবস্থান নিয়ে ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2014 সালের মার্চে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিমিয়া। এরপর পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে উঠলে রুশ ইউক্রেন সংঘাত চরমে পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে মিনস্ক চুক্তির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মাঝে মধ্যেই সেখানে সহিংসতার ঘটনা ঘটতে দেখা যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতের রাজস্থানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 16। হিমাচল প্রদেশে পানির তীব্র স্রোতে ধসে পড়ল 44 বছরের পুরনো সেতু। এবং দাবানলে পুড়ছে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও পর্তুগালে অগ্নিদগ্ধ হয়ে 8 জনের মৃত্যু। আগুনের তীব্রতা বাড়ায় হুমকির মুখে স্পেনের কয়েকটি শহরের জনজীবন। সিরিয়ায় আইএস জঙ্গি দমনে তুরস্ক ও রাশিয়ার যৌথভাবে কাজ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মস্কো ও আঙ্কারা সাম্প্রতিক বৈঠকে জঙ্গি নির্মূলে সহযোগিতার ভিত্তিতে সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। এদিকে সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোয় হামলা অব্যাহত রেখেছে মার্কিন নেতৃত্বাধীন জোট ও রাশিয়া। বৃহস্পতিবার রুশ যুদ্ধবিমানের হামলায় 24 বেসামরিক নাগরিক নিহত ও 50 জন আহত হয়েছে বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এছাড়া সিরিয়ায় সাম্প্রতিক ক্লোরিন গ্যাস হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘ।
2 বছর আগে সিরিয়ার হোমসে হামলা বন্ধ হলেও শহরটির প্রতিটি কোণায় রয়ে গেছে যুদ্ধের ভয়াবহতার চিহ্ন। হোমসকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে ভবন সংস্কার ও পুনর্নির্মাণের কাজে স্থানীয়দের পাশাপাশি মাঠে নেমেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যেও কেউ খুঁজে নিয়েছেন বাঁচার অনুপ্রেরণা। 2 বছর পর আমার 100 বছরের পুরনো এই মিষ্টির দোকানটা খুলেছি। আগে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকতো। এখন বিদ্যুৎ নেই, পানিও হুটহাট চলে যায়, কিন্তু নিজ মাটিতে ফেরার আনন্দ সবকিছুকে হার মানিয়েছে। তবে ভিন্ন চিত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে। বৃহস্পতিবার আল-ডানা শহরের এই আবাসিক এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ 11 জন নিহত হন। একই দিন রাক্কার আইএস অধ্যুষিত এলাকায় জঙ্গিদের অস্ত্রাগার, বিস্ফোরকের গুদাম, রাসায়নিক অস্ত্র প্রকল্প ও জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবিরের রকেট হামলা চালায় রাশিয়ার 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান। এতে 24 বেসামরিক নাগরিক নিহত ও 50 জন আহত হয় বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হামলায় বহু আইএস জঙ্গি হতাহত হওয়ার পাশাপাশি শহরের মূল পানি সরবরাহের লাইন বন্ধ হয়ে যায় বলে দাবি করে আইএসের সংবাদ মাধ্যম আমাক। এর আগে আলেপ্পোয় জরুরি ত্রাণ সরবরাহের জন্য রাশিয়া দৈনিক 3 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব করলেও লড়াই অব্যাহত ছিল। বৃহস্পতিবার বিদ্রোহীদের হামলায় 4 বেসামরিক নাগরিক নিহতের খবর জানায় গণমাধ্যম। এদিকে মানবিজে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার ছবি প্রকাশ করেছে রয়টার্স। জঙ্গিদের প্রতিহত করতে তুরস্ক ও রাশিয়ার যৌথ কর্মকৌশল গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বৈঠকে দুই দেশ আইএসের বিরুদ্ধে সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। জঙ্গি দমন অভিযানে রাশিয়ার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই। তুরস্ক এতে যোগ দেয় বৈশ্বিকভাবে জঙ্গিবাদ দমন করা আরো সহজ হবে। এদিকে আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সাম্প্রতিক ক্লোরিন গ্যাসের হামলায় নারী ও শিশুসহ 4 জন নিহত ও বহু মানুষ হতাহত হওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে জাতিসংঘ। ক্লোরিন গ্যাস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় আন্তর্জাতিক আইনে তা অস্ত্র হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই এই গ্যাস হামলার বিষয়টি প্রমাণ হলে তা যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। গত বছর যুক্তরাজ্য থেকে আইএসে যোগ দিতে সিরিয়ায় পালিয়ে যাওয়া 3 স্কুল শিক্ষার্থীর মধ্যে একজন রাক্কায় বিমান হামলায় নিহত হয়েছে। নিহত তরুণীর নাম খাদিজা সুলতানা। খাদিজা চলতি বছরের মে মাসে রাক্কার একটি আবাসিক ভবনে রুশ বিমান হামলায় নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত হওয়ার আগে জঙ্গি সংগঠন ছেড়ে খাদিজা যুক্তরাজ্যে ফিরে আসার পরিকল্পনা করছিল বলে ফোনালাপে তার বোনকে জানিয়েছিল। 2015 সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে পালিয়ে যাওয়া অন্য 2 তরুণীর নাম শামিমা বেগম ও আমিরা আবাজি। 15 থেকে 16 বছর বয়সী 3 তরুণী যুক্তরাজ্যের বেথনেল গ্রিন একাডেমির শিক্ষার্থী ছিলেন। জম্মু কাশ্মীরের টানা অবরোধ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব পাশ করেছে ভারতের লোকসভা। শুক্রবার এই প্রস্তাবের পক্ষে মতামত দেন দেশটির আইন প্রণেতারা। গেল 8 জুলাই জামায়াতুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির হত্যাকাণ্ডের পর থেকে টানা 35তম দিনেও ধর্মঘটে অচল রয়েছে কাশ্মীর উপত্যকা। স্বাধীনতাকামীদের ধর্মঘটের পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় বলবৎ আছে কারফিউ। বিচ্ছিন্ন রয়েছে টেলিফোন সংযোগও। এমন অবস্থায় চলমান অস্থিরতা নিরসনে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় সভা অনুষ্ঠিত হবে আজ। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কাশ্মীরে পাকিস্তানিদের অনুপ্রবেশের অভিযোগ নাকচ করেছে ইসলামাবাদ। সেই সঙ্গে লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক পাকিস্তানিকে আটক করার ভারতীয় দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া ভারতীয় গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অভিযোগ আনেন। এবছরের শুরুতে পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবের আটকের ঘটনাকে ধামাচাপা দিতে নয়াদিল্লি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও দাবি করেন তিনি। এর আগে জম্মু কাশ্মীর থেকে লস্কর-ই তৈয়বা সন্দেহে আটক বাহাদুর আলী পাকিস্তানি নাগরিক বলে স্বীকারোক্তি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর পাকিস্তান কনসুল কর্তৃপক্ষকে তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছে।
ফিলিস্তিনি নাগরিকদের প্রতি তাদের নেতাদের চেয়ে নিজেকে অধিক যত্নবান বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতানিয়াহুর সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশিত হয়। এতে তিনি জানান, তার কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু তিনি যা বলবেন তার সবটাই ঠিক। ফিলিস্তিনি জনগণকে দরিদ্র ও সাধারণ বলে মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনি জনগণ আরও অনেক কিছু প্রত্যাশা করে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। সেক্ষেত্রে তাদের সহায়তার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অন্যদিকে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নেতানিয়াহু জানান, হামাস বিভিন্ন সংস্থা থেকে গোপনে অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যার উদ্দেশ্যে ব্যবহার করছে। 2 মিনিটের এই ভিডিওটি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়। A few days ago, the world learned that Hamas, the terrorist organization that rules Gaza, তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির মারমারা বিশ্ববিদ্যালয়ের 88 জন কর্মীকে বরখাস্ত করেছে সরকার। পরে গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানা গেছে। সরকারি সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, অভিযুক্ত কর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের যোগাযোগ ছিল। তুরস্কে গত মাসের অভ্যুত্থান চেষ্টার জন্য গুলেনকেই দায়ী করে আসছে আঙ্কারা। অভ্যুত্থান ঠেকানোর পর তুর্কি সরকার ও গুলেনের অনুসারী ও আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণগ্রেফতার ও বরখাস্ত শুরু করে। বিচারক, শিক্ষক, সাংবাদিক সহ এ পর্যন্ত ৭৬,১০০ বেসামরিক কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি গ্রেফতার করা হয় ১৭,৭৪০ জনকে। এদিকে তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেড়েছে বলে এক জরিপে উঠে এসেছে। Daha sonra kurulacak olan akademinin fakülte ve yüksekokul গত কয়েকদিনে অব্যাহত বোমা হামলার প্রতিবাদে সৌদি আরবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এই বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার বিক্ষোভকারী। দেশটির পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা সৌদি আরবের বিপক্ষে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের দাবি, সৌদি আরব ও তাদের সমর্থিত বিদ্রোহীরা রাব্বুল মনসুর হাদিকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য এই বিমান হামলা চালাচ্ছে। বিক্ষোভকারীরা জানায়, বৃহস্পতিবার সকালে অন্তত 20 বার সানা সহ ইয়েমেনের বেশ কিছু অংশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে বিমান হামলার এই অভিযোগ অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী লিবিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে লিবীয় সেনাবাহিনীকে সহযোগিতা করছে বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়া আইএস অধিকৃত লিবিয়ার সিরতে শহরের 70% এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে আন্তর্জাতিক স্বীকৃত লিবিয়ার জাতীয় ঐক্যের সরকার। বুধবার যুক্তরাষ্ট্রের উপ প্রতিরক্ষামন্ত্রী গর্ডন ট্রবিস জানান, এরই মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য লিবিয়াতে পৌঁছেছে। তারা আইএস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সেনাবাহিনীকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেবে। এ কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সফলতা আসবে বলেও মনে করেন তিনি। অন্যদিকে সিরতে শহরের মেয়র মুখতার খলিফা জানান, শহরের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অংশই এখন জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকারের দখলে। খলিফা আরও জানান, সিরতে দখলে নিতে আন্তর্জাতিক শক্তি তাদের সব ধরনের সমর্থন দিচ্ছে। গেল বুধবার আইএস নিয়ন্ত্রিত সিরতের বিশ্ববিদ্যালয় দখলে নেন তারা। সন্ত্রাসী হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা করছে জার্মানি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর মধ্যে দুর্যোগ ও সন্ত্রাস মোকাবেলায় পুলিশ ও সামরিক বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে যে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে পুলিশ ও সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানায়। গেল মাসে জার্মানিতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বিদেশি অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বলিউড কিং শাহরুখ খানকে আবারও হেনস্থা। ভুল করে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুঃখ প্রকাশ। 2015 সালে হজ মৌসুম শুরুর আগেও সৌদি আরবের মক্কায় ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় অভিযুক্তদের বিচার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সৌদি গণমাধ্যম জানায়, বুধবার জেদ্দার একটি আদালতে 14 জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে সৌদি আরবের 6 জন ছাড়াও জর্ডান, ফিলিস্তিন, মিশর, পাকিস্তান, কানাডা ও ফিলিপিন্সের নাগরিক রয়েছেন। গণমাধ্যমের নাম ও পরিচয় প্রকাশ করা না হলেও তারা সবাই ওই নির্মাণ কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপের সদস্য। তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও নির্মাণ কাজে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 2015 সালের 11 সেপ্টেম্বর মক্কার হেরেম শরীফ এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে 1350 টন ভারোত্তোলনের ক্ষমতাসম্পন্ন একটি ক্রেন ধসে পড়লে অন্তত 111 জন হাজি নিহত হন।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর দক্ষিণ পূর্বাঞ্চলে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এর উৎপত্তিস্থল ছিল ভূমির 10 কিলোমিটার গভীরে। প্রথম দফার ভূমিকম্পের কিছুক্ষণ পর 5.4 মাত্রার আফটারশক অনুভূত হয়। ভারতের রাজস্থানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাজ্যের যোধপুর শহরে বন্যার প্রভাবে নতুন করে 2 জনের মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ। এদিন বন্যা কবলিত এলাকা থেকে অন্তত 250 ব্যক্তিকে উদ্ধার করে সেনা ও বিমান বাহিনী। আরও কয়েকদিন এ রাজ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে হিমাচল প্রদেশে বৃহস্পতিবার বন্যার পানির তীব্র স্রোতে কংগ্রা শহরের 44 বছরের পুরনো একটি সেতু ধসে পড়ে। স্থানীয় এক অভিবাসীর মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওটি প্রচার করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ অঞ্চলে বিপদসীমার অনেক ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাফেলো কাউন্টির বিস্তীর্ণ এলাকা। গত 24 ঘন্টায় গড়ে 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। পার্শ্ববর্তী মিসিসিপি নদীর পানি উপচে শহরে ঢুকে পড়ায় বেশ কয়েকটি এলাকায় 5 ফুট পর্যন্ত পানি উঠে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বন্যার পানিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ডুবে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় দুর্গত এলাকায় চলাচলের ক্ষেত্রে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সবাইকে যার যার স্থানে থাকার আহ্বান জানিয়েছে জরুরি উদ্ধারকারী দল। দাবানলে পড়ছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় পর্তুগালে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে 4 জন। ফ্রান্সে দাবানলের কারণে অসুস্থ হয়ে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দাবানলের কারণে দুর্ভোগে পড়েছে স্পেনের বেশ কয়েকটি শহরের অধিবাসী। দাও দাও করে জ্বলছে আগুন। গেল সোমবার থেকে শুরু হওয়া অন্তত 5টি দাবানল স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের 3000 হেক্টরের বেশি জমিতে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের কয়েকশো লোকজনকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঘরবাড়ির উপর দিয়ে আমরা অনেক ধোঁয়া দেখতে পাই। পরে সেখানে একটি বাড়িতে বেশ কয়েকজনকে আটকে থাকতে দেখে আমরা পুলিশে খবর দিই। তখন পুলিশ আসার আগে আমি ও পরিবারের সদস্যরা মিলে তাদের উদ্ধার করি। দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর মার্সেইলে। বুধবার থেকে শুরু হওয়া দাবদাহে এ পর্যন্ত পুড়ে গেছে প্রায় 3500 হেক্টর বনাঞ্চল। ধ্বংস হয়েছে আশপাশের 20টির বেশি বসতবাড়ি ও স্থাপনা। প্রাণহানি এড়াতে অন্তত 1000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর অন্তত 2500 কর্মী। দাবানলে পুড়ছে পর্তুগালের মেদেইরা দ্বীপের 250 বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চল। আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি ও আবাসিক হোটেল ধ্বংস হওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে পর্যটক সহ অন্তত 1000 অধিবাসীকে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো পাহাড়ি এলাকার দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রচণ্ড বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে 76,000 একরের বেশি জমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে প্রায় 2000 স্থাপনা। আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের অন্তত 4000 কর্মী। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 34 জন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় বৃহস্পতিবার মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এলাকায় একটি 4তলা ভবনে গ্যাস বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের প্রায় 150 কর্মী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান আহতদের মধ্যে 3 জন দমকল কর্মী রয়েছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বিদ্যুৎ কেন্দ্রের পাইপলাইন বিস্ফোরণের পর এখনও সেখানে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাইয়াং শহরে ওই বিস্ফোরণে 21 জন নিহত ও 5 জন আহত হন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় কয়েকদিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্টিম টিউবে উচ্চচাপের কারণেই পাইপলাইনে এই বিস্ফোরণ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ দলের সদস্যরা শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। 2002 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনে সচল ছিল। এর আগে গত বছর দেশটির তিয়ানজিন বন্দরের রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ছাড়াও জেজিয়াং প্রদেশের একটি রাসায়নিক প্ল্যান্টে এমন বিস্ফোরণ হয়েছিল। চীনের তিয়ানজিন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের 1 বছর পূর্ণ হচ্ছে আজ। এবছর পেরিয়ে গেলেও এখনো বিস্ফোরণের আশপাশে বিষাক্ত রাসায়নিকের প্রভাব রয়ে গেছে। ধ্বংসাবশেষ ও দূষিত মাটি সরানোর কাজও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর রাসায়নিক মজুদ ও রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ কঠোরতার ঘোষণা দিলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন পরিবেশবিদরা। এদিকে প্রত্যক্ষদর্শী ও স্বজন হারানো মানুষগুলোকে এখনো তাড়া করছে সেই দুঃসহ স্মৃতি। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের 1 বছর পরও জায়গাটি যেন বিরাট ভূমি, এখনো তা বহন করছে ধ্বংসের চিহ্ন। 2015 সালের 12 আগস্ট রাতে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছিল আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। তিয়ানজিন বন্দরের এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন অন্তত 165 জন, আহত হন 7 শতাধিক। পাশাপাশি 17,000 ঘরবাড়িও ক্ষয়ক্ষতির শিকার হয়। বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী ও স্বজন হারানো মানুষগুলোকে আজও তাড়া করছে সেই ভয়ানক স্মৃতি। বিস্ফোরণ স্থলের আধা কিলোমিটারের মধ্যে বসবাস করা এই গৃহিণীও সন্তানসহ সেই ঘটনার শিকার হয়েছিলেন। বাসার জানালা খোলা থাকায় বিস্ফোরণের ফুলকি বাসায় এসে পড়ে। আমার আহত সন্তানটিকে বলেছিলাম তোমার কিছু হবে না, তাকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। রাসায়নিক ভর্তি ড্রাম ও গুদামে কয়েকদিন পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণ হয়েছিল, যা হতাহতের সংখ্যা আরও বাড়িয়েছে। বিস্ফোরণের আঁচ করতে না পারায় আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান 21 জন দমকল কর্মী। ঘটনার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি কমাতে আমরা প্রাণপণ চেষ্টা করেছি। প্রচন্ড ধোঁয়া ও গ্যাসের মধ্যে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে 8 সহকর্মীকে হারিয়েছি আমি। তিয়ানজিন বন্দরের এই বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে স্যাটেলাইটের ছবিতেও তা ধরা পড়ে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রেও তা অনুভূত হয়। বিস্ফোরণের পর আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মাটি ও পানিতে অতিমাত্রার সায়ানাইড শনাক্ত করা হয়। দুর্ঘটনার পর বন্দরের বিভিন্ন রাসায়নিক মজুদ ও রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ কঠোরতার ঘোষণা দিলেও এখনো তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন পরিবেশবিদেরা। এই রাসায়নিক বিস্ফোরণের প্রভাব ও সমীক্ষা এখনো চলমান। নিরাপদ রাসায়নিক ব্যবস্থাপনার বিষয়ে কর্তৃপক্ষ অনেক কিছুই প্রকাশ করেনি। আমরা কঠোর আইন ও এর বাস্তবায়ন দাবি করছি। গুদামটিতে প্রায় 700 টন সোডিয়াম সায়ানাইড ছিল, যার প্রায় পুরোটাই বিস্ফোরিত হয়। যথাযথভাবে রাসায়নিক গুদামজাত না করায় সে সময় কয়েকটি প্রতিষ্ঠানের 49 জনকে আটক করে সরকার। পরে 2016 সালের ফেব্রুয়ারিতে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার ভেনেজুয়েলার বলিভারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, ক্রমান্বয়ে বিভিন্ন পয়েন্টে সীমান্ত খুলে দেওয়া হবে, তবে নিরাপত্তার বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়ার কথা জানান সান্তোস। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে পারাপার হতে পারবেন দুই দেশের নাগরিকরা। সীমান্ত নিয়ে বিরোধ শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। মাদক অস্ত্র চোরাচালান রোধে গত বছর কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চরম খাদ্য সংকটে থাকা ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য চলতি বছর কয়েকবার সাময়িকভাবে সীমান্ত খুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন পত্রিকা হাফিংটন পোস্টের সহ-প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রধান বার্তা সম্পাদক আরিয়ানা হাফিংটন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নভেম্বর থেকে শুরু হওয়া স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নতুন প্রতিষ্ঠান থ্রাইভ গ্লোবালে তার যোগদান করার কথা রয়েছে। এক টুইটার বার্তায় তিনি পদত্যাগের কথা জানালে অন্যান্য গণমাধ্যম তা গুরুত্বের সঙ্গে প্রচার করে। দীর্ঘ 11 বছর ধরে হাফিংটন পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন 66 বছর বয়সী আরিয়ানা। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী নারী ও ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় উঠে এসেছেন তিনি। এ পর্যন্ত তার 15টি বই প্রকাশ পেয়েছে। দেশটির বহুজাতিক গণমাধ্যম কর্পোরেশন AOL 2011 সালে $31 কোটি দিয়ে হাফিংটন পোস্টের মালিকানা কিনে আরিয়ানাকে প্রেসিডেন্ট করে। পরের বছর বিশেষ প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটি। গত বছর $440 কোটি প্রতিষ্ঠানটির চুক্তি নবায়ন করা হয়।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আবারও হেনস্থার শিকার হলেন বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান। এনডিটিভি জানায়, লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে নামার পর শাহরুখ খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষিদ্ধ ৮০,০০০ জনের মধ্যে একজনের সঙ্গে শাহরুখ খানের নামের মিল থাকায় তাকে আটক করা হয়। পরে ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে বলে দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দিশা দেশাই বিসওয়াল। তবে এ ধরনের ঘটনাকে বাড়াবাড়ি বলে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ খান। এর আগেও দুইবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও নিউ ইয়র্কের বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ইতিহাস গড়া থামছই না মাইকেল ফেলপসের। এবারে 200 মিটার মিডলতেও ফেলপসের স্বর্ণজয়। চলতি আসরে যা ফেলপসের চতুর্থ সব অলিম্পিক মিলিয়ে 22তম স্বর্ণজয়। তাছাড়া অলিম্পিকে মার্কিনীদের দাপট চলছেই। জিমন্যাস্টিক্সে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিশোরী সিমোনা বাইলস। আর নারী জুডোতে গত আসরের স্বর্ণ ধরে রেখেছে আমেরিকার হ্যারিসন। বেইজিং 2008 আর লন্ডন 2012 এর পর এবারে রিও 2016, তিনটি ভিন্ন আসর, ভিন্ন শহর। তবে একটা ব্যাপার যেন বদলাবার নয়, ফেলপসের আধিপত্য। 200 মিটার মিডলেতে জিতে ভাঙলেন নিজের ও অন্যদের রেকর্ড। প্রতিনিয়ত জলের খেলায় ছাপিয়ে যাওয়াই এই মার্কিনীর স্বভাব। এর আগে অলিম্পিকের সাঁতারে ব্যক্তিগত সর্বোচ্চ 12টি স্বর্ণ জয়ের রেকর্ড ছিল লিওনিডাসের। সেই রেকর্ড ছাপিয়ে 13টি ব্যক্তিগত স্বর্ণ এখন ফেলপসের ঝুলিতে। মোট সংখ্যা দাঁড়ায় 22-এ। অলিম্পিক সুইমিং সেন্টারে ফেলপস সময় নেন মাত্র 1 মিনিট 54 সেকেন্ড। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোসুকে হাগিনো তার চেয়ে 2 সেকেন্ড দেরি করেন। 200 মিটার রিলে, 100 মিটার রিলে, 200 মিটার বাটারফ্লাইয়ের পর এবারে আরও এক ডিসিপ্লিনের মুকুট জল মানবের মাথায়। সাঁতারে ফেলপসের দাপট আর অলিম্পিকে যুক্তরাষ্ট্রের দাপট যেন এক সুতোয় গাঁথা। জিমন্যাস্টিক্সে মিলল তার প্রমাণ। 19 বছর বয়সী সিমোনা বাইল অলিম্পিক শুরুর আগেই পেয়েছিলেন সেরা জিমন্যাস্টের খেতাব। প্রথম অলিম্পিক তার, আর এই ইভেন্টে স্বর্ণ যেন আগেই তার নামে লিখে রেখেছিলেন বিশ্লেষকরা। হতাশ করেননি, চাপেও ভেঙে পড়েননি বাইলস। ভল্টে শারীরিক কসরত দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে ৬২.১৯৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকেন তিনি। আর স্বর্ণজয়ের পর নিজের আনন্দ লুকোলেন না এই কিশোরী। আমি বেশ নির্ভার এখন, খুব চিন্তা হচ্ছিল। তবে স্বদেশী কারোর সাথে পোডিয়ামে দাঁড়াতে পেরে আমি খুব খুশি। কেন ইভেন্টে জয় পেয়েছেন স্লোভাক সহোদররা? লাদিস্লাভ ও পিটার স্ক্যান্টার জলের সবাইকে ছাপিয়ে 101.58 সেকেন্ডে জিতে নেন স্বর্ণ। আর যুক্তরাষ্ট্রের আরেক নারী কায়লা হ্যারিসনও মার্কিন পতাকা সমুন্নত রাখেন। নারী এককে জুডোতে ফ্রান্সের অদ্রে সেমাওকে হারিয়ে আগের আসরের স্বর্ণ অক্ষুণ্ণ রাখেন এই মার্কিন নারী। রায়হান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। থাইল্যান্ডের 5 প্রদেশে 11 দফা বোমা বিস্ফোরণ, নিহত 4, সন্দেহভাজন একজন আটক। আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নেই, দাবি পুলিশের। এবার মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বললেন ট্রাম্প। তার প্রচারণায় দলীয় অর্থায়ন বন্ধে 70 রিপাবলিকান সদস্যের চিঠি। ক্রিমিয়া নিয়ে আবারও রুশ ইউক্রেন উত্তেজনা, সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পোরোশেঙ্কোর। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং সিরিয়ায় আইএস দমনে রুশ তুর্কি যৌথ উদ্যোগের প্রশংসা যুক্তরাষ্ট্রের। সাম্প্রতিক ক্লোন গ্যাস হামলার বিষয়ে তদন্ত শুরু জাতিসংঘের। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।